দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দেয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আজ আদালতে তোলা হবে। এরই মধ্যে তার 10 দিনের রিমান্ডের আবেদনও করেছে পুলিশ। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিএনপির করা শেরেবাংলানগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাবিবুল আওয়ালের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন, ডামি ভোটের আয়োজন সহ সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একই মামলায় এর আগে রাজধানী উত্তরা থেকে সাবেক সিসি নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুল আওয়ালকে আদালতে হাজির করার খবর রাখছেন সহকবি সুমন তানভীর, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, ধারণা করা যায় কিনা হাবিবুল আওয়ালকে কখন আদালতে আনা হতে পারে এবং তার রিমান্ডের ব্যাপারে আমরা জানছিলাম যে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন এরই মধ্যে করে ফেলেছে। সেই হিসেবে আসলে পুরো ব্যাপারটা নিষ্পত্তি হতে অর্থাৎ রিমান্ডে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কেমন সময় লাগতে পারে এবং এই মামলাটা নিয়ে যদি কোনো তথ্য, বিশেষ কোনো তথ্য আপনার কাছে থাকে সেগুলো একটু জানাবেন সুমন তানভীর। বিষয়টি ধারণার নয়, সুস্পষ্ট তথ্য থাকার পরেও আমরা অন্তত কোর্টের বেলায় দেখেছি যে সেই তথ্যের সাথে সময়ের আসলে খুব বেশি গরমিল হয়। যেমন আজকে আমাদের সকাল 9টায় জানানো হয়েছে যে মামলার যিনি আয়ু আছেন তিনি বলছিলেন যে 12টার ভিতরে তাকে কোর্টে হাজির করা হবে এবং তিনি কিন্তু এখনও ডিবি কার্যালয়ে আছেন। এবং আপনি জানেন যে কালকে আসলে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারের পর অর্থাৎ মগবাজার থেকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গোয়েন্দা পুলিশই তাকে গ্রেপ্তার করে এবং কাল সারা রাত তিনি ডিবি কার্যালয়ে ছিলেন এবং এ বিষয়ে কিন্তু কালকে ডিবি পুলিশ কথাও বলেছিলেন। আমরা সকালে যখন কথা বলছিলাম আসলে ডিবি পুলিশের সঙ্গে, তারা বলছিলেন যে তারা এখন টোটাল প্রক্রিয়াটা শেরেবাংলানগর থানার কাছে হস্তান্তর করে দিয়েছে। আপনি জানেন, সংবাদেও নিশ্চয়ই জানাচ্ছিলেন যে মামলাটি কিন্তু আসলে বিএনপির করা। রোববার তারা মামলাটি করেছিল, নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগে মামলাটি করা হয়েছিল এবং সেই অনিয়ম কারচুপির অভিযোগে আমরা রবিবার যখন মামলাটি করে সেই দিন সন্ধ্যায় কিন্তু আমরা দেখলাম যে 18 সালে যিনি নুরুল হুদা কমিশন ছিলেন, নুরুল হুদাকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হয় তার নিজ বাসা থেকেই এবং তাকে গ্রেপ্তারের বেলায় কিন্তু আসলে পুলিশের ভূমিকার চেয়ে ছাত্র জনতার ভূমিকাই বেশি ছিল। তারা তাকে বাসার থেকে নিয়ে এসে তাকে আসলে আটক করে পুলিশের হাতে দেয় এবং সেই দিন রাতেই আমরা একটি সংবাদ পাচ্ছিলাম যে হাবিবুল আওয়াল যাকে আজকে কোর্টে নিয়ে আসা হচ্ছে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হচ্ছিল যে তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল কিন্তু ডিবি পুলিশ সেই বিষয়টি পরিষ্কারও করেছে যে গত রবিবার রাতে বসুন্ধরা এলাকায় তাকে গ্রেপ্তারের বিষয়ে একটি অভিযান তারা চালিয়েছিলেন। তাদের কাছে সুস্পষ্ট তথ্য ছিল যে সেখানে তিনি আছেন, কিন্তু তিনি ডিবি পুলিশ যাওয়ার আগেই তিনি জায়গা পরিবর্তন করেন এবং সর্বশেষ আমরা দেখলাম যে গতকাল মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হলো। আসলে নুরুল হুদা গ্রেপ্তারের পর থেকেই কিন্তু হাবিবুল আওয়াল, ডিবি পুলিশ যেটি বলছে, তিনি আসলে আত্মগোপনে চলে গিয়েছিলেন। অনেকগুলো তথ্য আসলে সুমন জানিয়ে দিলেন এবং নিশ্চয়ই আপনি তো আছেন এখানে, আপনার কাছ থেকে পরবর্তীতে আরও আপডেট আমরা জানতে পারবো এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেল হাবিবুল আওয়াল ডিবি কার্যালয়ে রয়েছেন। সহকবি সুমন তানভীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বলছিলাম শিরোনামে, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা এবং প্রথম দিনে হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। আমরা ঠিক এই মুহূর্তে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে যেতে চাই, সেখানে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। আমি এতটুকুই আমার দিক থেকে বলা। আপনাদের 2-4টা যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে একটু করেন প্লিজ। আজকে আপনি নিজেও এসেছেন, 40 মিনিট যানজটে আটকাচ্ছে, পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি এসেছে। সকাল 8টায় বের হয়েও কেন্দ্রে ঠিক সময় প্রবেশ করতে পারেনি। তো এই যে যানজট এবং কেন্দ্রগুলোর সামনে পিছিয়ে পড়া না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে। কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না। আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে
পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি। স্যার, আজকে তো বৃহস্পতিবার ঢাকায় এমনিতেই জ্যামের পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আবার সকাল 10টায় এক্সাম নেওয়াটা মানে আপনাদের ভবিষ্যতে কি এরকম টাইমিংটা বা পরীক্ষার টাইম অথবা পরীক্ষার ডেট মানে ওইভাবে দেখে শুনে দেওয়ার কোনো আচ্ছা, না একটা বিষয় আপনি যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, উইল টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট। এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে, সেগুলো একটু বিবেচনা করি, কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে এখানে, বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে, অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময়ই বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে। দর্শক, আমরা ছিলাম ভাসান টেক সরকারি কলেজে এবং আপনারা দেখছিলেন এইচএসসি পরীক্ষার শুরুর দিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, এবং তেমনই একটি কেন্দ্র পরিদর্শন করে তিনি কথা বলছিলেন এবং বললেন যে আসলে এবার এই পরীক্ষার্থী যারা আছেন তাদের 50% বেশি কিন্তু নারীরা রয়েছেন, এবং এই পরীক্ষা যেটা আজকে শুরু হলো 10 আগস্ট পর্যন্ত চলবে, এবং সে বিবেচনা মাথায় রেখে 15 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। এদিকে কুমিল্লা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে 25,000-এরও বেশি শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এবার 1,27,190 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেনি 25,440 জন। আর এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষা সংশ্লিষ্টরা। ঝরে পড়া রোধে অভিভাবক সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। কাজী এনামুল হকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,01,750 জন শিক্ষার্থী। আর পরীক্ষা কেন্দ্র রয়েছে 192টি। তবে এই বোর্ডে এবার এইচএসসি থেকে ঝরে পড়েছে 25,000-এরও বেশি শিক্ষার্থী। এর কোনো কারণ না জানালেও শিক্ষার্থীদের এমন ঝরে পড়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। আর্থসামাজিক কারণ হতে পারে, বা অনেক গার্ডিয়ান হয়তো মেয়েদেরকে বয়স হওয়ার আগে বিয়ে দেওয়ার চিন্তা করে, বা কিছুটা আসলে আমাদের সচেতনতার অভাব থাকতে পারে। তবে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক বলছেন গতবারের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গত বছর ঝরে পড়েছিল 29,204 জন, আর এবার 1,27,190 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেননি 25,440 জন। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে মানে যারা এরকম ফর্ম ফিল আওতায় আসে নাই, তাদের কাছ থেকে আমরা একটা কোয়ারি মানে একটা প্রশ্ন করে আমরা তাদের কেন ঝরে পড়লো, প্রত্যেকটা শিক্ষার্থী ধরে ঝরে পড়ার কারণ চিহ্নিত করে আমরা একটা সার্ভে করতেছি। তো আশা করি সেই ফলাফলটা পেলে আমরা মানে এটার ব্যাপারে আরো ভালোভাবে কাজ করতে পারব। বিষয়টি খুবই উদ্বেগের জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। এছাড়া তিনি জানান, পরীক্ষায় নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোর থাকবে প্রশাসন। সকলের মধ্যে আমরা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি যে আমাদের এই অন্ততপক্ষে একজন শিক্ষার্থীর, একজন পরীক্ষার্থীর কতটুকু পর্যন্ত পড়াশোনা না করলেই নয়, সেইটুকু পর্যন্ত বা লেখাপড়া ছাড়া যে আমাদের দেশ এগোতে পারবে না, সেই জিনিসগুলো বিষয়ে তাদেরকে যদি আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি অভিভাবকদের নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা এই জায়গা থেকে অনেকটা উত্তরণ ঘটাতে পারবো। কুমিল্লা বোর্ডে এবারও এইচএসসিতে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মনিরা কাজুরি, ৭১। কুমিল্লার এইচএসসি পরীক্ষার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল হক, আপনার তথ্য ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম, এবং 1,27,000 পরীক্ষার্থীর মধ্যে প্রায় 26,000ই আসলে ঝরে পড়লো। মানে এর মূল কারণটা আসলে কি, এবং যারা আছেন তারা আসলে কতগুলো কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন, সার্বিকভাবে পরীক্ষাটা কেমনভাবে অনুষ্ঠিত হচ্ছে একটু জানাবেন আমাদের। রাকিব, এই প্রথম নকল মুক্ত করার জন্য যে কেন্দ্রে যে ভিজিলিং টিম রয়েছে এবং কঠোরতা রয়েছে, অন্যবার কিন্তু সেটি দেখা মেলেনি। তবে এইবার কিন্তু কুমিল্লায় 78টি কেন্দ্রে প্রায় 170টি প্রতিষ্ঠানে 35,450 জন কিন্তু পরীক্ষা অংশ নিয়েছে।
কিন্তু আপনি দেখেন যেখানে এই যে সংখ্যক পরীক্ষা দিয়েছে তার মধ্যে 5 ভাগের 1 ভাগে প্রায় 26,000 কিন্তু মাত্র নিবন্ধন করলো রেজিস্ট্রেশনে, কিন্তু তারা ফর্ম ফিল আপ করেনি। কিন্তু অর্থ অভাবে নয়, এবং যেটি বাল্যবিবাহ সেটিও কিন্তু নয়। কিন্তু শিক্ষা বোর্ড গেলবারও কিন্তু 29,000 ঝরে পড়েছে। শিক্ষা বোর্ড কিন্তু মাত্র সার্ভাই করছে, তারা দেখছে, দেখবেন। কিন্তু এবার কিন্তু শিক্ষা বোর্ড চেয়ারম্যান কিন্তু বলছেন যে না, সেই জন্য দরকার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। অ্যাওয়ারনেস বিল্ড আপ যত বেশি বাড়বে, সচেতনতা শিক্ষার জন্য সচেতনতা যত বাড়বে, তত বেশি কিন্তু কমে আসবে ঝরে পড়া। এবং এই ঝরে পড়া যদি রোধ করা না যায়, তাহলে আপনি দেখেন মাত্র 10ম শ্রেণী পার হয়ে শিক্ষার্থীরা মাত্র যখন একাদশ দ্বাদশে পড়বে, তখনই কিন্তু তাদের ঝরে পড়ছে। এবং ঝরে পড়া দেশের জন্য সামগ্রিক শিক্ষা ব্যবস্থা একটি নাজুক অবস্থায় পড়বে, সেটি কিন্তু কুমিল্লার শিক্ষকরা কিন্তু বলছেন। তবে অভিভাবকরা বলছেন যে শিক্ষকরা যদি সচেতন হয়, শিক্ষকরা যদি শিক্ষা কার্যক্রমে আরও বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপটি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই সচেতনতা কিন্তু অনেক বেশি বাড়বে। তবে শিক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার একটি কঠোরতা এবার আর রয়েছে। সেই জন্যে কিন্তু কেন্দ্রের ভেতরে যে কেন্দ্র, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নেতৃত্বে জেলা প্রশাসন টিম এবং শিক্ষা বোর্ডের টিম কিন্তু পরীক্ষা হলগুলো পরিদর্শন করেছেন। ইতিমধ্যে বাইরে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে অভিভাবকরা। তবে তাদের কাছে বেশ কয়েকবার আমরা জেনেছি, তারা ৭১কে জানিয়েছে একমাত্র এই ঝরে পড়া রোধ করার জন্যে কিন্তু যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, মাঝে মাঝে অভিভাবক সম্মেলন করা যায়, শিক্ষার্থীদের শিক্ষা মনোবল, বেশ কিছু আসলে সেই প্রত্যাশা জায়গা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পরীক্ষাটি নির্বিঘ্ন হচ্ছে, যদি এটা আক্ষেপের বিষয় যে আসলে 26,000-এর মতো পরীক্ষার্থী এবার ঝরে পড়ছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক, বলছিলেন কুমিল্লার এইচএসসি পরীক্ষার ঠিক এই মুহূর্তে খবর। ওদিকে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়, রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে, সৃষ্টি হয়েছে যানজট, এবং এ নিয়ে পরীক্ষা কেন্দ্র এবং আশপাশের পরিস্থিতির খবর আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের বক্তব্য শুনছিলাম, এবং তিনি বলছিলেন আসলে পরীক্ষাকে কেন্দ্র করে যানজট তো তৈরি হয়েছে, কাজে শিক্ষার্থীদের একটু আগে আসার কথা তিনি বলছিলেন। আপনি যে এলাকায় আছেন সেখানকার সড়কের পরিস্থিতি কি দেখছেন? যানজট কেমন, এবং কোনো শিক্ষার্থী আসলে যানজটের কারণে পরীক্ষাতে দেরিতে ঢুকেছেন কিনা, এমন কোনো অভিজ্ঞতা আপনার চোখে পড়েছে কিনা? রাকিব, যেমনটি বলেছিলাম আগের সংবাদ সঙ্গে, আমি এখন অবস্থান করছি যে রাজধানীর শান্তিনগর মোড় যে ফ্লাইওভারটি রয়েছে এবং কাকরাইল মোড়ের ঠিক মাঝামাঝি অবস্থানে, এবং আমার পাশেই কিন্তু প্রধান সড়কের পাশে কিন্তু একটি পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেটা হলো হাবিবুল্লাহ ভার্সিটি কলেজ। এখানে এই জায়গাটিতে কিন্তু আসলে সেই ঠিক এখন কিন্তু পরীক্ষা শুরু হয়ে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, পরীক্ষা এখনো চলমান রয়েছে। সেই পরীক্ষা চলমানের মধ্য থেকেও কিন্তু এই যে শান্তিনগরের প্রধান সড়কটি রয়েছে, সেখানে কিন্তু যানজট। আপনার কাছে আমি ফিরবো, আপনার কাছে অবশ্যই আমরা ফিরবো, তবে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমরা ঢুকতে চাই। সিডাপ বিনোদনে এই মুহূর্তে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা যেটা তদন্ত শুরু হয়েছে সেটা বাদ দিচ্ছেন, আর যে আইন বিলুপ্ত হয়ে গেছে আমরা সেই জায়গায় আছি, এটাতেও পড়বো না, ওটাতেও পড়বো না, সেটাও বাদ দেওয়া হয়েছে। আমাদের নতুন যে সাইবার যে প্রোটেকশন অ্যাক্ট আছে, সেখানে একটা রহিতকরণ ধারা আছে, সেই রহিতকরণ ধারাতে যেই মামলা দায়ের করা হয়েছে সেটাও বাদ দেওয়া হয়েছে। এমনকি এই সরকারের আমলে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হয়েছে, একদম রিসেন্ট, নাম নিতে চাই না, পাগলকে শাকন আড়াইতে বলতে হয় না, সেই মামলা পর্যন্ত রহিত হয়ে গেছে। ভাই একটু খবর আমি ছোট্ট করে বলি, আমার যেই দিন আমাকে ধরা হয়েছিল তারিখটা বেশ ইন্টারেস্টিং, 5ই অগস্ট 2018। আপনাকে শহীদুল ভাই, আপনাকে তো 5ই অগস্টে কেন, সব প্রতিদিনই ধরার কথা ছিল আওয়ামী লীগ। বুঝলাম, কিন্তু জিনিস আমি ছোট্ট, যেহেতু কথাটা বললেন সেই কারণে তুলছি। আমার বৃহস্পতিবার আবার কেস আসছে, আবার হিয়ারিং হচ্ছে। এই এত বছর, 6 বছর হয়ে গেছে, এখনো কিন্তু সেটা চলছে। এখন আমি যাব কোথায়? আপনি যেটা বললেন আমি গ্রহণ করলাম। আমার মামলা হিয়ারিং এর জন্য আইসিটি, আমারটা ছিল আইসিটি, যে আইনটা হিয়ারিং এর জন্য ডেকেছে। জি, আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শেষ করি আমি একটা জিনিস বলি আপনাদের, কোন জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকতে পারে, প্রসিডিউরাল মিস্টেক থাকতে পারে। আমি আপনাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন। আমি দেখি যে এখানে গ্রেফতার হলো কেন, আসিফ নজরুল কি করে, তারপর এই লোকরে আপনার আবার হাইকোর্ট জামিন দিল, পুলিশ কেন আবার সোনারেজ কারণ আসিফ নজরুল কি করে। ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই, সাংবিধানিক ভাবে কোনো কিছু করার নাই। যতই আমার গুড উইশেস থাকুক, যতই আমার রক্তক্ষরণ থাকুক, কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই। যেটা করার নাই এটা আমি কিভাবে করব? আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই। যাই হোক, আমি আজকে সেন্ট্রাল থিমে ফেরত আসছি। এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত মামলা বাতিল করেছি রহিতকরণ ধারাতে। আমরা এই কথাটা তুলছি কেন, আমি প্রথম থেকে বক্তৃতা শুরু করি, একটা হচ্ছে আমরা সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে। অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম। এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। আমাদের ইউনুস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে মিডিয়া কমিশন যে করা হয়েছে সেটা উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি বাড়ানো। কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আরো কি কি নীতিমালা করা যায়, কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করবো। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। এখন আপনারা বলতে পারেন, নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। পুলিশ যখন মামলা নিবে, পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার, পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার। কিন্তু আমাদের পুলিশের, আবার বলি, পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, পুলিশ কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না। বিকজ এই পুলিশ গত 15 বছর ইচ্ছা মতো মিথ্যা মামলা নিয়েছে, তাদের ওই মরাল অথরিটি ছিল না। আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, ওনাদেরকে আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই। ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে 15 জন 15 জন হয়েছে, 15 জন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে। আমাদের খুবই কনজারভেটিভ এস্টিমেট স্যার, আমাদের সকল ডিস্ট্রিক্টে কিন্তু প্রতিনিধি নেই, 266 জন। 66 জনের বিরুদ্ধে। আচ্ছা জায়মা, আপনি অনেক ভালো রিপোর্টার, আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম। 266 জনের মধ্যে 15 জন গ্রেফতার হয়েছে, আপনার নাম্বারটাও দেখেন। তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে, আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত
চেষ্টা করছি লার্ন করার, এবং আপনারা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা, অনিয়ম, এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন, মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা, সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন। বিবেচনায় রেখে আমরা কেন কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না, সেখানে আপনারা হয়তো একটু কনসিডারেট হতে পারবেন। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সন থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা জিনিস সবসময় আগে বলতাম, এখনো বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজেরাই যুদ্ধ করে। তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে, সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনাবেলিং অ্যাক্ট আছে, যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল, সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই? আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনারা কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক, এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা? আমাদের সমস্যা আছে, আমি আপনাদের কথাগুলো বলছি, আপনারা এই জিনিসগুলো করেন, সাংবাদিকদের শক্তিমত্তা, সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরো অনেক বৃদ্ধি পাবে। আমরা ছিলাম এতক্ষণ সিডাপ মিলনায়তনে এবং সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছিলেন। এবং দর্শক, টিভি স্ক্রলে যে খবরটা দেখতে পাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে এবং প্রতিবেদন হাতে পেয়ে গেছেন প্রসিকিউশন, এবং এখানে মোটামুটিভাবে 30 জনের সম্পৃক্ততা মিলেছে এবং ধারণা করা হচ্ছে আনুষ্ঠানিক যে অভিযোগ সেটা আজই দাখিল হতে পারে। আমরা এতটুকু তথ্য জানি এবং আরও বিস্তারিত জানতে চাই। সহকবি সৈকত সাদিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, সভাপতি, একটু জানতে ইচ্ছা করছে তদন্তে কি তথ্য পাওয়া গেছে এবং যেই 30 জনের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে তাদের পরিচয়টা কি জানা গেছে কিনা এখন পর্যন্ত, এবং আজকে এটা দাখিল হতে পারে কিনা অভিযোগ? সৈকত। রাকিব, এর আগে গত 15ই জুন এটা শেষ শুনানি হয়েছিল ট্রাইব্যুনাল 1-এ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান নির্দেশনা দিয়েছিলেন আগামী 14ই জুলাইয়ের মধ্যে এই যে ঐতিহাসিক মামলাটি 2024 সালের 16ই জুলাই রংপুরে আবু সাঈদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছিল, যে হত্যাকাণ্ডটি কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে আন্দোলনটি সারা বিশ্বে তাক লাগিয়ে দেন, যে আন্দোলন নিয়ে তোলপাড় শুরু হয়েছিল যেই হত্যাকাণ্ডটি নিয়ে আবু সাঈদ, সেই ঘটনাটা আগামী 14ই জুলাই কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি দিয়েছে। এবং আপনি বলছিলেন যে 30 জনের সম্পৃক্ততা, যদিও এই মামলাটিতে এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার আছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, একজন ছাত্রলীগ নেতা এবং ওই আন্দোলনে যারা গুলি করেছিলেন আবু সাঈদকে, সেই ঘটনার 2 জন পুলিশ সদস্য, 2 জন কনস্টেবল, তারা সহ 4 জন গ্রেপ্তার আছেন। এবং 30 জন সদস্য যেহেতু যেদিন এই মামলাটিতে দায়ের করেন আবু সাঈদের ভাই, তিনি শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেছিলেন। তবে আজকে সবচেয়ে বড় যে মেসেজটা হচ্ছে, এই মামলাটি দিয়ে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর, যদিও এই মামলাটি এতদিন পর্যন্ত ট্রাইব্যুনাল 1-এ ছিল, তবে আজকে এই মামলাটি ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 2, সেখানে আজকে এই মামলাটির কার্যক্রম শুরু হতে পারে। প্রসিকিউশন পক্ষ থেকেই এই মামলাটির তদন্ত, আনুষ্ঠানিক তদন্ত হয়তো ট্রাইব্যুনাল 2-এ দিতে পারেন। এবং যেহেতু প্রসিকিউশনের কাছে এখন পর্যন্ত এই তদন্ত প্রতিবেদন রয়েছেন, সেখানে 30 জন কারা কারা রয়েছেন, রংপুরের কোন কোন সদস্য রয়েছে, পুলিশের আর কোন কোন ঊর্ধ্বতন সদস্য রয়েছেন, রংপুরের, ঢাকার এবং শেখ হাসিনার নাম রয়েছেন, সেই বিষয়গুলো তদন্ত সংস্থার পরে
প্রসিকিউশন যখন আদালতে জমা দিবেন, আদালতে যখন শুনানি শুরু হবে, তখনই কিন্তু আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে এই 30 জনের আসামি তালিকায় এরা রয়েছেন। তো এর জন্য রাকিব আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য সবাই এসেছেন। আর প্রসিকিউশন এখন একটু অপেক্ষা করতে হবে আসলে এই সঠিক তথ্যটা জানার জন্য। বলছিলাম শিরোনামে, হঠাৎ করে দক্ষিণাঞ্চলে ডেঙ্গু শনাক্ত এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে রীতিমতো শঙ্কিত স্বাস্থ্য দপ্তরের আইডিসিআর বিভাগ। তারা বলছে, উপকূলীয় জেলা বরগুনায় খাবার পানি সংরক্ষণের অব্যবস্থাপনা এবং উন্মুক্ত স্থানে যেখানে সেখানে জমা পানি থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই জেলায় ডেঙ্গু ডেন 2 এবং ডেন 3 উপস্থিতি পাওয়া গেছে এবং সবার সচেতনতা ছাড়া এডিস মশা আর রোগ নিয়ন্ত্রণ অসম্ভব বলে জানিয়েছে এই বিভাগ। বরগুনার ইমরান টিটুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ বিভাগের 6 জন প্রতিনিধি যান বরগুনায়। গেল 16 জুন থেকে 22 জুন জরিপ করেছে। জরিপের ফলাফল বলছে, ওই জেলায় 9 ওয়ার্ডের 5টি উচ্চ ঝুঁকি সম্পন্ন। তাই এখন লাল তালিকাভুক্ত আছে বরগুনা সদর উপজেলা। সদর উপজেলা 100টি বাড়িতে 163 পাত্রে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে, যা স্বাভাবিকের চেয়ে অন্তত 8 গুণ বেশি। এই প্রভাবে চলতি বছর ওই জেলায় চলছে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাব। এত বড় প্রাদুর্ভাবের পেছনে দায়ী করা হচ্ছে লার্ভার জন্য উপযোগী স্থান, সুপেয় পানি ধরে রাখার পাত্র। কিন্তু এই পদ্ধতিতেও আগেও ছিল। এবার তাহলে কেন এমন খারাপ পরিস্থিতি? সেখানে সবাই পানিটা ঢাকনা দিয়ে রাখেন না এবং পাতলা একটা কাপড় দিয়ে রাখেন। ওনারা ভাবেন যে পাতলা কাপড় দিয়ে বৃষ্টির পানিটা বুঝে ছেঁকে পরিষ্কার পানিটা নিচে যাওয়া হচ্ছে। এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে রাখার পরে অব্যবহৃত পানিটা সেটা না ফেলে দিয়ে পুনরায় আবার পানি জমা করছে। এই যখন পরিস্থিতি, তখন স্থানীয় সরকার বিভাগের মশক নিধন কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয় জরিপ দল। তবে রোগীর চাপ সামলাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই জেলায় ডেঙ্গুর 4 ধরনের মধ্যে ডেন 2 ও ডেন 3 এর প্রকোপ পাওয়া গেছে। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কোইনফেকশন। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 2 জনের। ভর্তি হয়েছেন 326 জন। এর মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি 118 জন। মেহেদি হাসান, 71, ঢাকা।